রাজনৈতিক অস্থিরতার সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রপ্তানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমইএর। 7,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত 16 প্রতিষ্ঠান এবং 21 প্রভাবশালী। সিআইডির তথ্য, অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ। প্রথমবারের মতো দেশের মোট ঋণ ছাড়ালো 21,44,000 কোটি টাকা। বছর ব্যবধানে বেড়েছে 14% বেশি। বৈদেশিক ঋণের পরিমাণ 9.49 ট্রিলিয়ন লাখ কোটি টাকা। বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নেই গ্যাস সংযোগ, আলোর মুখ দেখেনি শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। উৎপাদন কার্যক্রম চালাচ্ছে মাত্র 2টি প্রতিষ্ঠান। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। এবং জলবায়ু ক্ষতিপূরণে অর্থ দয়া নয়, ক্ষতিগ্রস্তদের অধিকার। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় ফলাফল নিয়ে শঙ্কা। ব্রাজিলে COP30 সম্মেলনের বাইরে আদিবাসীদের বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রফতানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাঝেও। তবে উৎপাদন রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। প্রথম কারণ হচ্ছে যে এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা 3 মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিক পক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে 13% বেশি। ইউরোস্টেটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএর দাবি, রপ্তানির পরিমাণ বাড়লেও গড়ে 2% বেশি কমেছে প্রতি ইউনিট পোশাকের দাম। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ, মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে, এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই অগস্ট অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলি বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম-এর হিসাব, এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যের কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয়
দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGB এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। জনাব মোফাজ্জল, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। শুরুতে আমি জানতে চাই, সেটি হচ্ছে দুটি নিউজ আমরা দেখলাম, সেটির প্রেক্ষিতে যদি বলা চলে যে ইউরোপীয় ইউনিয়নের যারা বায়ার রয়েছে তারা বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে কিংবা অনিরাপত্তা, যেটাই বলি নিরাপত্তাহীনতার কারণে ভিজিট বন্ধ করেছে কারখানাগুলোতে। সেক্ষেত্রে আপনাদের ওপিনিয়ন কি? আপনি শুনতে পাচ্ছেন? সাম্প্রতিক সময়ে আমি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে যে ইউরোপীয় ইউনিয়নের যে বায়াররা তারা কারখানা ভিজিটগুলো বন্ধ করেছে নিরাপত্তাহীনতার কারণে। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন বর্তমান সিচুয়েশন? আমরা আসলে আমাদের পক্ষ থেকে আমরা খুবই উদ্বিগ্ন, কারণ বাংলাদেশের যেই নিরাপত্তাহীনতার জন্য যে বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত যে কাজ করার যে অনিশ্চয়তা, সেটা বায়ারদেরকে খুবই উদ্বিগ্ন করছেন। এই কারণে আমাদের বিভিন্ন ব্র্যান্ড রিটেলাররা কিন্তু বিজনেস বাংলাদেশ মুভ করে আমাদের কম্পিটিটিভ কান্ট্রি থেকে কিন্তু মুভ করছেন। সো এটা উদ্বিগ্ন বিষয়। সেক্ষেত্রে বলা চলে যে তৈরি পোশাক খাতে RMGতে কি ধরনের প্রভাব পড়ছে, কিংবা বায়ারদের মনে কি ধরনের নেগেটিভ কোনো ইমেজ পড়ছে কিনা, কি মনে করছেন? হ্যাঁ, আমি আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের নিরাপত্তার অবস্থা টোটাল সিচুয়েশনে যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে না পারি, আমাদের গার্মেন্টস মালিকদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চয়তা দিতে না পারি, আমাদের যারা কাজ করছেন শ্রমিক ভাইদের এবং কর্মকর্তা কর্মচারীদেরকে যদি নিরাপত্তা নিশ্চয়তা দিতে না পারি, তাহলে কিন্তু কেউ আসলে এইখানে এসে আসলে কাজ করার মতো ওই স্পিরিটটা কিন্তু থাকছে না। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের এই পুরো সেক্টরের নিরাপত্তাহীনতার কারণে আমরা সুনাম কিন্তু আমরা হারাচ্ছি। আমরা প্রত্যেকটা কিছুদিন আগে বাংলাদেশের বড় রিটেলার, ইংল্যান্ডের বড় রিটেলার দুইটা নেক্সট এবং মার্কস স্পেন্সার টপ ম্যানেজমেন্ট বাংলাদেশে আসছিলেন। তারা কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে কিন্তু তারা খুবই উদ্বিগ্ন হয়ে গেছে। তাদের ফ্যাক্টরিতে প্ল্যান ছিল, তারা ঠিক মতো যেতে পারেনি। তো এইটা কিন্তু আমাদের জন্য বড় একটা মেসেজ। পাশাপাশি ওভারঅল সার্কেল যে ওভারঅল বাংলাদেশের সিচুয়েশনটা আমাদের হাত থেকে চলে যাচ্ছেন। তো আমরা ইতিমধ্যেই আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা জোরদার করা হন। যে অনিশ্চয়তার মুখে আমরা চলে যাচ্ছি সেখান থেকে যেন আমরা দাঁড়াই, কারণ না হলে আমাদের সুনাম এখন বহির্বিশ্বে যতটুকু আছেন ততটুকু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা মিডলম্যান হিসেবে যারা বাইং হাউসে আছেন, কারখানায় প্রোডাক্ট উৎপাদন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে অসন্তোষ যাতে না হয়, গুজব সৃষ্টি যাতে না হয়, এর মাধ্যমে যে বিশৃঙ্খলা তৈরি আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে, সেক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা কতটুকু, কি মনে করেন? আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব নিতে হবে এবং আমরা দায়িত্ব বোধ নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন রিটেলারদের সাথে, টপ ম্যানেজমেন্টের সাথে মিটিং করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে যে একটা পরিস্থিতি যাচ্ছে, এইটা আজকে আমরা এমন একটা জাতি, যখন আমরা করে যাই আমরা কিন্তু আবার রুখে দাঁড়াই। আমরা এই যে পরিস্থিতি যাচ্ছে এইটাকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চেষ্টা করছি তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য। তো ধরেন এই যে মিডিয়াগুলোর মাধ্যমে অনেক বহির্বিশ্বে যে বহির্বিশ্ব মিডিয়াগুলো কিন্তু আমাদের দেশের খবরগুলো খুব নেগেটিভ ভাবে প্রচার করেন, যেগুলো ভাইদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা সৃষ্টি করেন। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের আগামী ফেব্রুয়ারিতে আমাদের ইলেকশন আছেন, ইলেকশনের মধ্যে সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে নতুন দল দায়িত্ব নেবেন এবং আমাদের পরিস্থিতি খুব কন্ট্রোলের মধ্যে আসবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদের ক্লায়েন্টদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার বিশ্বাস শুধু কিন্তু এটা আমাদের মধ্যেই না, এখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এগিয়ে আসতে হবে, এখানে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। কারণ আমাদের বাইরেও কিন্তু কিছু কম্পিটিটিভ কান্ট্রির কিছু যেটা আপনার যে দুষ্কৃতী মিডিয়া আছেন বহির্বিশ্বে, তারা কিন্তু বাংলাদেশকে ঢালাওভাবে খারাপভাবে প্রচার করার জন্য কিন্তু তারা প্রস্তুত আছেন। তো সেদিকে কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সেক্ষেত্রে পাবনা যদি বলি যে সারা বিশ্বে যে RMG ক্ষেত্রে যে গ্রিন কারখানাগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। সেক্ষেত্রে এই কারখানা বেস ধরে আসলে বিদেশি বায়ারদের মনে কতটা আমরা আশ্বস্ত, যেহেতু বৃদ্ধি করে চলেছি, আরও কতটা ইমেজ বিল্ড আপ করার সুযোগ রয়েছে, কিভাবে করা যায়, সেক্ষেত্রে আপনারা BGME এবং আপনারা যৌথভাবে কাজ করছেন কিনা?
হ্যাঁ, ডেফিনেটলি আমরা গ্রিন ফ্যাক্টরি দিকে থেকে উই আর নাম্বার 1 মানে নাম্বার অফ কোয়ান্টিটি এবং টোটাল যদি আমি দেখি আমাদের গ্রিন ফ্যাক্টরি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রিন ফ্যাক্টরি কাস্টমারদেরকে একটা কনফিডেন্স দিয়েছে এবং আমাদের যে গ্রিন ফ্যাক্টরি যে প্রোগ্রেসটা যদি দেখেন আমাদের বিজনেসের প্রোগ্রেসটা কিন্তু ঠিক তেমনি দেখেন যে 2005-এর যে আমরা $7.9 বিলিয়ন থেকে 2025-এ আমরা $39 বিলিয়ন একটা বিশাল ভালো একটা প্রোগ্রেস কিন্তু হয়েছে। তো আমরা এটা কিন্তু যে গ্রিন ফ্যাক্টরি এবং বাইরেদেরকে বিভিন্ন ধরনের কনফিডেন্স দিয়ে যে আমরা উই আর 100% কমপ্লায়েন্ট, আমাদের ভালো সর্বোচ্চ গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে আছেন। কিন্তু এই মুহূর্তে যখন ফ্যাক্টরি অনিশ্চয়তার মধ্যে যখন যাচ্ছেন একটা কাস্টমার কিন্তু চিন্তা করবেন যে আমি গুডসটা অর্ডার প্লেসমেন্ট করেছি, আমার এটা স্প্রিং এর অর্ডার অথবা সামার অর্ডার অথবা অটোম উইন্টার অর্ডার নির্দিষ্ট সময় আসতো। ধরেন ক্রিসমাসের প্রোডাক্ট যদি বাইরে অর্ডার প্লেস করেন সেটা যদি জানুয়ারিতে ডেলিভারি স্টোরে যান তাহলে সেই গুডসটা নিয়ে কিন্তু সে কিছু করবে না। It doesn't matter if that goods is coming from the green factory, কারণ এটা তার নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। গ্রিন ফ্যাক্টরি কিন্তু বাইরকে কনফিডেন্স দিচ্ছে না যে গুডসটা অন টাইমে যাচ্ছে। এখন নিরাপত্তার বিষয় যেটা আছে এই নিরাপত্তার বিষয়টা আমাদেরকে নিশ্চয়তা করতে হবে যেন আমার ফ্যাক্টরি একটা ইন্টারাপশনের মাধ্যমে না গিয়ে যেন সুন্দরভাবে কন্টিনিউশন যেন ফ্যাক্টরিগুলো চলেন এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোয়ালিটি করতে পারেন। আমাদের গ্রিন ফ্যাক্টরির পাশাপাশি যেমন আমরা কমপ্লায়েন্স নিশ্চয়তা দিচ্ছি ঠিক তেমনি পাশাপাশি কারখানা খোলা রাখার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের 13% প্রায় তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, সেক্ষেত্রে আবার বিজিএমইর দাবি যে প্রতি ইউনিটে বলা চলে যে 2% দাম কমেছে, সেক্ষেত্রে দাম কমার ব্যাপারে কি মনে করেন আপনারা, কমছে কেন? আমরা দেখেন আসলে এটা কিন্তু প্রাইস যে দাম কমা বাড়া এটা ডিপেন্ড করতেছে কিন্তু আমার টোটাল ওভারঅল ডিমান্ডের উপরে। আপনি যখন দেখছেন আমাদের বাংলাদেশ থেকে যখন অর্ডার কমে গেছেন আপনি দেখেছেন যে আমাদের ফ্যাক্টরি প্রায় 250 ফ্যাক্টরি প্লাস কিন্তু আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গত 1 বছরে। আমাদের অর্ডারের কিন্তু ডিক্লাইনের দিকে, যখন অর্ডারগুলো ডিক্লাইন দিক থেকে তখন আসলে আমাদের যে বাংলাদেশের অর্ডার করার ক্যাপাসিটি এই ক্যাপাসিটি যখন অনুযায়ী যখন অর্ডার ফ্লো থাকে না অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার গুলো কিন্তু প্রাইস গুলো ডাউন করে দিয়ে অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করে। যখন দেখছেন বাইরেরা যে আমার ফ্যাক্টরি বিভিন্ন বাইং অফিস গুলো কিন্তু যখন ফ্যাক্টরি গুলো যখন কম দামে অর্ডার গুলো নিচ্ছেন তখন বাইরেরা কিন্তু অটোমেটিক্যালি দে গেট অ্যাডভান্টেজ অফ টু রিডিউস দ্য প্রাইসেস। সো আসলে এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত একটা প্রাইস ডিফারেন্স আসতে পারিনি। আমরা অনেক সাথে কাজ করছি, কথা বলছি, কিন্তু এখনো কিন্তু একটা স্ট্রিমলাইন আসতে পারিনি। তো আমরা বিজিএম-এর সাথে বিকিএম-এর সাথে কথা বলছি যে কিভাবে আমরা একটা প্রাইস স্ট্রাকচারের মধ্যে আসতে পারি যে আমাদের ডিমান্ড সাইকেলটা যদি পড়েও যায় যেন আমরা একটা নির্দিষ্ট লাইনের নিচে যেন না আসি। তো ওভারঅল এটা কিন্তু আমরা নিজেরাই দায়ী এই প্রাইসটাকে ডাউন করার জন্য, কারণ আমাদের যখন একটু অর্ডারটা স্লো করেন তখন আমরা কিন্তু খুব কম প্রাইস অর্ডার নিচ্ছি এবং বাইরে চিন্তা করছে আমি কম প্রাইসে পাচ্ছি তো ওয়াইল শুড বি গিভিং দ্য মোর প্রাইসেস। সো এই জায়গাগুলো কিন্তু আমরা একসাথে কাজ না করলে কিন্তু আমরা এখান থেকে বের আসতে পারবো না। আমরা আলোচনার শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম গার্মেন্টস খাতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার যে প্রভাব সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। মানি লন্ডারিং অনুসন্ধান ও তদন্তে গত 1 বছরে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি, যার মধ্যে প্রায় 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। টিআইবি বলছে অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সহজেই বিদেশে উচ্চশিক্ষা এমন প্রলোভন দেখিয়ে 1993 সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে ওটাও ক্লোজ। চলে গেছে মাল জিনিস লয়ে তারা আর আসে নাই। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে 141 জন শিক্ষার্থীর প্রায় 13 কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী সন্তান সহ অজ্ঞাত 5 জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডি তদন্তে। কেউ 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকাও দিছে। আপনি এই টাকাগুলো লয়ে মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টস। বারিধারার 3টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত।
বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। 122% এই প্লট সম্প্রতি ক্রয় করেছে আদালত। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি 2 দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে 7.5 একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় 57 কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার 3টি ব্যাংকে দেখিয়ে মোট 870 কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রয় করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের 1 লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের 13 ব্যাংক হিসাবের 17 কোটি টাকা ফ্রিজ করা হয়। প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ 21 জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে গত 1 বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। মানি লন্ডারিং এর মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে, তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আয় দুর্বলতা এবং উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন ব্যয়ের কারণে প্রথমবারের মতো সরকারের মোট ঋণ ছাড়িয়েছে 21 লাখ কোটি টাকা। বৃহস্পতিবার অর্থ বিভাগের ঋণ বুলেটিনে এমন তথ্য প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়, যেখানে আর উল্লেখ করা হয় জুন মাস শেষে এই অর্থের পরিমাণ 21.44 লাখ কোটি টাকায় পৌঁছায়, যা বছর ব্যবধানে বেড়েছে 14% বেশি। এতে বৈদেশিক ঋণের পরিমাণ 9.49 ট্রিলিয়ন লাখ কোটি টাকা, যা মোট ঋণের 44.27%। গত অর্থবছরের তুলনায় প্রায় 11% অভ্যন্তরীণ ঋণ বাড়িয়ে করা হয় 11.95 লাখ কোটি টাকা। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা দেখছি যে গত সপ্তাহের শেষ কার্যদিবসে কিন্তু নিম্নমুখী প্রবণতায় শেষ করেছে, অর্থাৎ এর আগে কিন্তু বলা চলে যে সপ্তাহের শুরু কিন্তু আমরা দেখছি নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ হয়, এবং আজকে যেটি দেখছি সেটি হচ্ছে যে সবশেষ এখন প্রায় 11:30 ছুঁই। সেই ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতায় 3টি সূচকে রয়েছে। 43 পয়েন্ট কমেছে ডিএসসির প্রধান সূচক। ডিএসসি এক্স অবস্থান করছে 4,659 পয়েন্টে। এছাড়া 10 পয়েন্ট কমে ডিএসসির সরিয়ার সূচক অবস্থান করছে 966 পয়েন্টে। এছাড়া 1,833 পয়েন্টে ডিএসসির বিশেষায়িত ডিএসসি 13 ইন্ডেক্স অবস্থান করছে 18 পয়েন্ট কমে। 44,215টি শেয়ার হাতবদল হয়েছে এখন পর্যন্ত, যার বাজার দর আমরা দেখছি 106,92 লাখ টাকা প্রায়। এছাড়া 106টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, 220টি আমরা দেখছি নিম্নমুখী, এবং 42টি প্রতিষ্ঠান কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে তাদের শেয়ারের দর। আমরা দেখতে চাই একটু শীর্ষ 20টি প্রতিষ্ঠান। শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখছি যে প্যারাগার আরিফ প্রতিষ্ঠানটি 130 টাকা দর প্রতিটি শেয়ার বিক্রি করছে।
সেক্ষেত্রে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার সর্বোচ্চ মূল্য ছিল আমরা দেখছি 140 টাকা, প্রায় 10 টাকা কমে কিন্তু এখন 130 টাকা রয়েছে এবং সর্বনিম্ন দেখছি 127 টাকা 30 পয়সা ছিল। এছাড়া লাভলি আইসক্রিম প্রতিষ্ঠানটি 62 টাকা 50 পয়সায় বিক্রি করছে প্রতিটি শেয়ার, সর্বোচ্চ মূল্য দেখছি 68 টাকা 50 পয়সা। সিমটেক্স প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার 29 টাকা 70 পয়সায় বিক্রি করছে। 4 নম্বর অবস্থানে দেখছি আমরা সাবিট পোর্ট প্রতিষ্ঠানে তাদের 43 টাকা 80 পয়সায় বিক্রি করছে প্রতি শেয়ার এবং 5 নম্বর অবস্থানে রয়েছে আনোয়ার গালভাজাইং এবং 6 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন। সব মিলে বলা চলে যে ডিএসসির যে কার্যক্রম সেক্ষেত্রে আজকে প্রথম কার্যদিবসে কিন্তু সূচকের মিশ্র প্রবণতা থাকলেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নিম্নমুখী প্রবণতা কিন্তু চলছে। তো সবশেষ বলা যাবে যে লেনদেন কোথায় গিয়ে থাকে, এই ছিল ডিএসসি সবশেষ। এবার বন্দর বাণিজ্যের খবর। বন্দরে পণ্যবাহী ট্রাকের চাপ কম, আমদানি রফতানি কমেছে সিলেটের তামাবিল স্থলবন্দরে। হতাশায় বন্দর নির্ভর শ্রমিকরা, অন্যদিকে আমদানি কমায় চিন্তিত ব্যবসায়ীরাও। এলসির পরিমাণ কমেছে অন্তত 5 গুণ, সংকট তৈরি হওয়ার শঙ্কায় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে গেল 2 বছরে কমেছে ভারত থেকে পাথর আমদানি। এতে বন্দর নির্ভর শতাধিক শ্রমিকের কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। অন্যদিকে দুশ্চিন্তায় স্থানীয় ব্যবসায়ীরাও। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে দেশের সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজে স্থবিরতা দেখা দেয়ায় কমেছে চাহিদা। আগে আমাদের এখানে 800-900 গাড়ি আসতো, আমাদের শ্রমিক মোটামুটি ভরপুর কাজ করতে পারতো। এখন বর্তমানে 300 থেকে 250 ওইভাবে গাড়ি ঢুকে। শ্রমিকের রুজি রোজগার নাই, রুজি করতে পারে না। হয়তো কোনো শ্রমিকে 1 দিন 2 দিন 3 দিন বাদে গাড়ি একটা পায়। আমাদের প্রতিদিনের পাথরগুলো প্রতিদিন এখান থেকে সরাই নিতে হয়, যার কারণে কিন্তু আমরা আসলে ব্যাপক পরিমাণে আমদানি করতে পারতেছি না। পরিসংখ্যান বলছে তামাবিল শুল্ক বন্দরে অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় সর্বশেষ 2023 সাল পর্যন্ত পাথর আমদানিতে ব্যবসায়ীদের এলসির পরিমাণ ছিল 1691টি, যা চলতি বছরে এসে দাঁড়িয়েছে 280টিতে। 2023 সাল এবং 24 সালের প্রথম দিকেও পর্যাপ্ত এলসি করছে। এখন এলসির পরিমাণটা কমে গেছে তুলনামূলক। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আরও আমদানি বাড়ানো যায়, ইম্পোর্টাররা যোগাযোগ করতেছি আমরা। তবে এসব ব্যাপারে কথা বলতে চাননি কাস্টমসের কোনো কর্মকর্তা। অন্যদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যদি আনতে চায়, বেশি নিয়ে আসে, চাহিদা বেশি থাকে, তাহলে পাথর আনতে পারবে। আমরা এই সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব মতে 2023-24 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 15,41,000 টন, রপ্তানি হয়েছে 840 মেট্রিক টন। কিন্তু 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 7,27,000 টনে, আর রপ্তানি দাঁড়িয়েছে 827 মেট্রিক টন। দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে স্থবিরতা কাটাতে পারলে আবারও স্বাভাবিক চিত্রে ফিরবে এই বন্দরগুলো, বাড়বে পাথর আমদানি, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, তামাবিল, সিলেট। এদিকে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কে অবনতির কারণে দিন দিন বিরূপ প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। গত মাসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,623 ট্রাক পণ্য এবং রপ্তানি হয়েছে 1,762 ট্রাক পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 600 থেকে 700 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং 250 থেকে 300 ট্রাক বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো। তবে বর্তমান পরিস্থিতিতে সর্বশেষ গতকাল ভারত থেকে আমদানির পরিমাণ ছিল 231 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে মাত্র 141 ট্রাক। গত বছরের 5 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে আশ্রয় নেয় ভারতে। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নেমে আসে এবং ভারত এবং বাংলাদেশ সরকার পাল্টাপাল্টি বাণিজ্যে নিষেধাজ্ঞা আছে এবং এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, সুতা, মেশিনারি দ্রব্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্য ভারত থেকে আমদানি বন্ধ আছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি ভারত সরকার নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, তৈরি পোশাক, ডুপ্লেক্স বোর্ড সহ গুরুত্বপূর্ণ
কিছু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি বন্ধ আছে। এছাড়া বাণিজ্যের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ভারত সরকার যে ভ্রমণ খাতেও নিষেধাজ্ঞা দিয়েছে, এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞার কারণে কিন্তু বর্তমানে পাসপোর্ট যাত্রী যাতায়াতের উপরে কিন্তু নানান বিরূপ প্রভাব পড়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে 6 থেকে 7 হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও কিন্তু সর্বশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রী যাতায়াতের পরিমাণ ছিল 1785 জন। ভিসা সংকটের কারণে কিন্তু ভারতে যাতায়াত না করতে পারায় কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে যে বিরূপ প্রভাব পড়েছে তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। রাজধানী গুলশানে আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশান 2 অবস্থিত ইয়ত ক্লাবে। এখানে রাজুকের একটি টিম অভিযান পরিচালনা করছে। আমরা যদি এই জায়গাটার একটু দেখানোর চেষ্টা করি, এখানে রাজুকের টিম অভিযান পরিচালনা করছে এবং এখানে যে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে রাজুকের পক্ষ থেকে। আমাদের সাথে এখন রাজুকের অভিযানের নেতৃত্বে যে ম্যাজিস্ট্রেট যুক্ত আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আজকের অভিযানের আসলে জি, আপনারা জানেন যে আমরা এখন যেখানে আছি এটা বর্তমানে যদিও ইউথ ক্লাব নাম, বাট এটা একসময় ছিল সেন্ট্রাল পার্ক এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন পার্ক। তো এই পার্কগুলো আসলে করাই হয়েছিল যে গুলশানের বনানীর বা আশপাশের যে লোকজনগুলো আছে তারা এখানে এসে একটা প্রাকৃতিক পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে এই পার্কের জায়গা দখল করে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং সেখানে আসলে এই পার্কগুলো উন্মুক্ত থাকার কথা থাকলেও এখানে মূলত আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো চলছে, যে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে টাকার বিনিময়ে এই বিভিন্ন প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণ আসলে কতটা এই পার্কের সুবিধা ভোগ করছে এটা নিয়ে আমরা সন্দিহান নগরবাসীর সাথে সাথে। তো আমরা এই কারণে এর আগে আমরা এই পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলাম সিটি কর্পোরেশনকে এবং তাদেরকে আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম যে এই শর্ত সাপেক্ষে তারা ব্যবস্থাপনা করবে। বাট সেখানে তারাও কিছুটা ব্যত্যয় করে কিংবা হয়তো তারাও নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখানে আসলে এই যে আপনারা যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো কিন্তু অননুমোদিতভাবে, রাজুক জানেই না এই স্ট্রাকচারগুলো এখানে হয়ে গেছে। তো এই কারণে আমরা মূলত আপাতত এখানে যে অবৈধ স্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা সব বন্ধ করে সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে এটি আলোচনার সাপেক্ষে এই পার্কের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কতটুকু স্থাপনা করা যাবে বা আদৌ যাবে কিনা সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে চিন্তাভাবনা করবো। আপাতত আমরা এটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। আপনারা শুনছিলেন যে ম্যাজিস্ট্রেট সাহেব জানাচ্ছিলেন যে এখানে যে ধরনের স্থাপনা করা হয়েছিল সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে যে এখানে আসলে কি করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম রাজুকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। উদ্বোধনের 3 বছর পরও পূর্ণতা পায়নি মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এখনও বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থার, হয়নি রাস্তার কাজ, মেলেনি গ্যাস সংযোগ। শুরুতে শিল্প প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হলেও বর্তমানে মাত্র 2টি চালাচ্ছে তাদের উৎপাদন কার্যক্রম। তবে অবকাঠামোগত সমস্যা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। সিলেট বিভাগের 3টি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয় 2016 সালে। উদ্বোধন হয় 2022 সালের 20 নভেম্বর। শুরুতে 5টি প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও বর্তমানে মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনে। আনুষ্ঠানিকভাবে চালুর 3 বছর পরও অর্থনৈতিক অঞ্চলটির এমন বেহাল দশার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন এখনও গড়ে ওঠেনি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার হয়নি রাস্তার কাজ, রয়েছে ভূমি জটিলতা, মিলেনি গ্যাস সংযোগ। খালও নাই, ড্রেন নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাট কিচ্ছু হয়েছে না। বর্তমানে এখানে কোনো ফ্যাক্টরি নাই, 2-1টা ফ্যাক্টরি আছে, এটা তারা বাইরে লুকানে। 2টা ইন্ডাস্ট্রি হয়েছে আর অত সব জায়গা নিছে, আমরা 2 কেয়ারের মতো জায়গা নিছে, কিন্তু ওখানে পর্যন্ত আমরা এলাকায় কোনো মানুষের ছায়া চাকরি পায় না। 100 একর জায়গা একোয়ার করার পরও শত মানুষেরও কর্মসংস্থান হয়নি। যদি বেশি ইন্ডাস্ট্রি হয় তা আমাদের এলাকার জনগণ এখানে উপকৃত হবে।
এ অবস্থায় ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। রাস্তাটা আর ড্রেনেজ সিস্টেমটা যদি আর একটু দ্রুততার সহিত কাজটা শেষ হতো তাহলে আমাদের ভোগান্তিটা আর কি কমতো। আশা করতেছি যে আগামী 2-1 মাসের ভিতরে ড্রেনেজ সিস্টেমটা সমাধান করবেন। এদিকে বরাদ্দ প্রতিষ্ঠানগুলো দ্রুত উৎপাদনে যেতে না পারলে তাদের প্লট বাতিলের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দ্রুততম সময়ে কনস্ট্রাকশন শেষ করে আমরা যে তাদের টার্গেট দিচ্ছি করার জন্য, প্রোডাকশনে যাওয়ার জন্য দ্রুততম সময়ের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেল করবে আর কি তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদের ওই প্লট বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে হয়তো প্লট বরাদ্দ দেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হবে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আয়তন 353 একর। পুরো অঞ্চলে শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 44,000 মানুষের। সময় সংবাদ, মৌলভীবাজার। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে সুদ কারবারির খপ্পরে নিঃস্ব হচ্ছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, অভাবে পড়া মানুষ। এনজিওগুলোর এমন চক্র বৃদ্ধি, ঋণ সমিতি অচিরেই বন্ধের দাবি এলাকাবাসীর। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। জরুরি প্রয়োজনে টাকা ধার দিতে হঠাৎ সরব নামে বেনামে বিভিন্ন ঋণদান সমিতি। কিন্তু এসব এনজিওর চক্রবৃদ্ধি সুদের দেনায় পড়ে ভিটে মাটি বিক্রি করে এলাকা ছাড়া হচ্ছেন শিবার্থী উপজেলার ঝগড়াচর বাজারের নিম্ন আয়ের মানুষ। কারো আর্থিক দুর্বলতা পেলেই ঋণ নিয়ে হাজির হয় সুদের কারবারিরা। পরে চড়া সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু, ছাগল, প্রয়োজনীয় মালামাল তুলে আনে তারা। এসব সুদের কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ স্থানীয়রা। প্রভাবশালী ব্যক্তি ও এনজিওর সুদ ব্যবসা বন্ধের দাবি জানান তারা। বলেন, সুদ বন্ধ না হলে সহায় সম্বল হারাবে ঋণের ফাঁদে পড়া অসহায় মানুষ। সুদের ব্যবসাটা করে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। সুদের ব্যবসা করতেছে, ধনীরা আরো ধনী হইতেছে, গরিবেরা আরো গরিব হইতেছে। ঋণ যদি দেরি হয় দিতে তাহলে তাকে মায়ের ধরার হুমকি দেয় এবং দেশ ছাড়া করে ফেলে। অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। এই সমস্ত সুদের সাথে যারা জড়িত অতি দ্রুত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। অনুমোদন ছাড়া সমিতির নামে ঋণ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা। ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা পরিচালনা করে থাকে তাহলে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। যদি কেউ আমাদের কাছে ভুক্তভোগী হন বা এই সুদি কারবারের ভিকটিম হন, আমাদের কাছে অভিযোগ দিলে পরে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঝগড়াচর বাজারে চলছে এমন অর্ধশতাধিক অবৈধ ঋণদান সমিতি এবং বিভিন্ন মহাজনী সুদের কারবার। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এই সময় বাণিজ্য। ক্রমবর্ধমান বাজারে গ্রাহকের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো শক্তিশালী ও টেকসই সিমেন্ট বাজারজাত করছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ এর নতুন শক্তিশালী ও টেকসই সিমেন্ট বাজারজাতকরণ প্রসঙ্গে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জার্মান প্রকৌশলের উৎকর্ষতা ও স্থায়িত্বের প্রতিশ্রুতিতে নির্মিত উদ্ভাবনী পণ্যের এই নতুন যাত্রার সূচনা। যদিও গত 150 বছরের বেশি সময় ধরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে আধুনিক এবং টেকসই নির্মাণ সামগ্রী উপহার দিয়ে আসছে, যা আগামীতে অব্যাহত থাকবে। বিশ্ববাজারে কমেছে মূল্যবান ধাতু, স্বর্ণ, রূপা, প্লাটিনাম ও কপারের দাম। সপ্তাহ জুড়ে ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহের শেষ দিকে দরপতন ঘটেছে এসব ধাতুর। বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে 2.07% বাড়লেও সপ্তাহের শেষ দিন শুক্রবার 2.09% কমে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হয়েছে $4,083.60। কমতির দিকে রয়েছে রূপার দামও। সপ্তাহ ব্যবধানে 4.21% বাড়লেও সপ্তাহের শেষ দিন শুক্রবার 3.37% কমে আউন্স প্রতি রূপা বিক্রি হয়েছে $50.554। দরপতন ঘটেছে প্লাটিনামেরও। সপ্তাহ ব্যবধানে কিছুটা বাড়লেও সপ্তাহের শেষ দিন শুক্রবার 2.20% কমে আউন্স প্রতি প্লাটিনাম বিক্রি হয়েছে $1,544.80। সপ্তাহের শেষ দিন কমেছে কপারের দামও। শুক্রবার 0.21% কমে পাউন্ড প্রতি কপার বিক্রি হয়েছে $5.80। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দের অর্থ কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার। এই অর্থ আদায়ের দাবি উঠেছে ব্রাজিলের বিশ্ব জলবায়ু সম্মেলনে।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর প্যারিস চুক্তির বাস্তবায়ন কিংবা প্রতিশ্রুত ক্ষতিপূরণ না দেয় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূনাশিস। আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো আশার বাণী। বাংলাদেশ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পররাষ্ট্র, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্চার হয়েছেন। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। সম্মেলনের সময় প্যারিস এগ্রিমেন্ট তারা লঙ্ঘন করছে এবং তারা ডিলেই প্রসেস ফলো করছে, এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি। এদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকটা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারের সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূনাশিস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক অস্থিরতার সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত। ইউরোপীয় বায়ারদের রপ্তানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমইএর। 7,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত 16 প্রতিষ্ঠান এবং 21 প্রভাবশালী সিআইডির তথ্য। অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ। এবং বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নেই গ্যাস সংযোগ। আলোর মুখ দেখেনি শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। উৎপাদন কার্যক্রম চালাচ্ছে মাত্র 2টি প্রতিষ্ঠান। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। এই ছিল এ সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।